এই কালীঘাটের যে ছোকরা, ওর তো মান সম্মান বলে কিছু নেই, একসময় হেলিকপ্টারে উঠতো, এখন পাড়ার চায়ের দোকানে বসে চা খাচ্ছে, সেই ভিডিও আমরা দেখছি। ও অকাতটা ও বুঝতে পারছে ওর কী ছিল, এতদিন সেটা রান্ডিও অ্যাডভান্টেজ নিয়েছিল পিসির ক্ষমতার। এই শ্রীগড়ে যাবেই, এটা হচ্ছে ভবিতব্য। এই শ্রীগড়ে যাওয়াটা আটকানোর জন্য যাতে পালিয়ে না যেতে পারে, সেই জন্য হাইকোর্ট বলেছে যে তুই বেটা যাবি তো আগে কোর্টে জানিয়ে যাবি। সাধারণ মানুষ বুঝতে পারছে যে কোনো বাড়ির মধ্যে এসকেলেটরের পারমিশন কোনোদিনও কোনো পুরসভা দেবে না, সেটা বেআইনি, সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে। ও বুঝতে পারছে না মানে ও মাথা মোটা। হি ইজ নাথিং বাট অ্যান ওয়ার্স এলিমেন্ট দ্যান বাস্টার্ড। নিজের সন্তানকে, আমি সন্তানের বাবা, নিজের সন্তানকে শিখণ্ডী করা করছে। ওর পাস্ট রেকর্ড কী আছে? ও বলেছে 2021-এর 2রা মে 4টের সময় 12টা থেকে আমাদের ছেলে মেয়েদের ওপর অত্যাচার শুরু হয়েছে, ঘর বাড়ি ভাঙা হয়েছে, 4টের সময় দিয়েছে। এবং তারপরে কিন্তু আমাদের এই কাঁকুর কাছে, ফুলবাগানের কাছে অভিজিৎ খুন হয়েছে। ওটা দিলীপদার রেফারেন্স নিয়ে ও মাসতে চাইছে। যদিও বলতো যে না, অ্যাকচুয়ালি আমার এই যে বাচ্চা হবে তার একটা প্রস্তুতি চলছে, আমার বন্ধুর বউয়ের সাথে আমি এখন খুব রগড়ারগড়ি করছি, তার থেকে আমার এই রগড়ানোর ব্যাপারটা বেরিয়ে গেছে, তাহলে আমি মেনে নিতাম। পরমব্রতর কোনো বই এলে আমরা রাস্তায় নামবো, তার বিরুদ্ধে আমরা যা করার করব, প্রদর্শন বন্ধ করার। তারপর হয়তো পুলিশ আমাদের অ্যারেস্ট করবে, দেখে নেব, কিন্তু একে তো ছাড়া হবে না। ওর মতো নীতিহীন একটা বেয়াদব লোক এটাই বলবে। এই লোকটা মিডিয়াকে নিয়ে গরুর মাংস খেয়েছিল, তখন ওর গার্ডস ছিল এগুলো করার। সেই লোক এটা বলবে না তো আর কী করবে? আর সিপিএমের এই উকিল যারা রয়েছে না, এদের চরিত্রটাই এরকম। এর আগে হরগোবিন্দ দাস, চন্দন দাসের যে খুন হয়েছিল, যারা খুন করেছিল তাদের হয়ে ওকালতি করেছিল ওদেরই দলের আর একজন উকিল। পাশে পেয়ে গিয়েছি শমিকদাকে। দাদা, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেইন কলিং এর পর্দায়। প্রথম প্রশ্নটা একটু অন্যরকম। প্রথম প্রশ্ন একটু নামাজ পাঠ দিয়ে আসা যাক। রাস্তায় নামাজ পাঠে নিষেধাজ্ঞা আমরা এতদিন পর্যন্ত দেখেছি, রেড রোড থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, মেটিয়া বুরুজ বা পার্ক সার্কাসের বিভিন্ন রাস্তা জুম্মাবারে রীতিমতো ক্লোজ করা থাকতো। তার কারণ নামাজ পাঠের জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হতো, সেই নামাজ পাঠে নিষেধাজ্ঞা জারি হলো। তবে দেখলাম এই সবে শুক্রবার অর্থাৎ জুম্মাবার গেল, সেখানে অত্যন্ত সুষ্ঠু সাবলীলভাবে মসজিদ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা তার ভিতরে নামাজ পাঠের ব্যবস্থা করে দিলেন। সব কিছুই ঠিক ছিল এত পর্যন্ত, কিন্তু এরই মাঝখানে তৃণমূলের হস্তক্ষেপ। তারা এবারে নাকি উচ্চ আদালতে যেতে চলেছে সরকারের এই নির্দেশিকার বিরুদ্ধে। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা একটাই, দেখুন আমরা বরাবর যেটা বলে এসছি যে আপনি তৃণমূল বলুন, কংগ্রেস বলুন বা বামপন্থী, এরা চিরকাল তোষণের রাজনীতি করেছে। এই সংখ্যালঘু সম্প্রদায়কে নিজেদের ভোটের জন্য ব্যবহার করেছে। এবং আমি তো মানে বলবো যে এই গত শুক্রবার যেটা হলো, এটা প্রমাণ করে দিল যে অ্যাকচুয়ালি সংখ্যালঘু সম্প্রদায় তারা কিন্তু আইন মেনে চলার পক্ষপাতী। যার জন্য প্রথম গত শুক্রবার যেটা হয়েছিল, রাজাবাজারে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল, সেটাও খুব মানে সেরকম রক্তপাত বা বড় কোনো ঘটনা ঘটেনি, সেটা মিটে গেছে। এবং এই শুক্রবার কিন্তু তারা স্বেচ্ছায় মসজিদের মধ্যেই করেছে। আমার খুব অবাক লাগলো যে এই কিছু মিডিয়াও দেখলাম এটাকে এমনভাবে, মানে মেন স্ট্রিম মিডিয়া এমনভাবে প্রচার করছে যাতে ওই কমিউনিটিকে একটু উস্কিয়ে দেওয়া যায়, যাতে একটু উত্তেজিত করা যায়। এখন তৃণমূল যেটা করছে আমার মনে হয় সেম ওই একইভাবে আদালতে গিয়ে ব্যাপারটাকে এরকম উস্কে দিয়ে ওদেরকে যদি আবার উত্তেজিত করা যায়, কোনো অশান্তি হয়, একটু গোলাগুলি চলে, কিছু মানে প্রাণনাশ হয়, তাহলে ওদের পলিটিক্যাল একটা বেনিফিট হবে। মানে যেটা আমাদের ভোটের আগে থেকে শমিকদা বারবার বলেছে যে আপনি যদি দেখেন এই আমাদের রাজনীতিটা, বিশেষ করে পশ্চিমবঙ্গে মরেছে রাদার, এখন মরছে বলবো না, মরেছে মুসলমান, মেরেছে মুসলমান। এই সম্প্রদায়টাকে এরা সমাজবিরোধী তৈরি করেছে। এই সম্প্রদায়টাকে এরা রাজনৈতিক প্রশ্রয় দিয়ে যত রাজ্যের অপকর্মের জন্য ব্যবহার করেছে, এবং তাতে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই সম্প্রদায়। সুতরাং সেই সম্প্রদায়কে নিয়ে আবার একটা নোংরা মানে হিংসাত্মক বা ধ্বংসাত্মক রাজনীতি করার একটা কোনো পরিকল্পনা করছেন মমতা ব্যানার্জি। চিরকালই উনি যখন বিরোধী ছিলেন এই ধরনের রাজনীতি করেছেন, উনি আরেকবার করার চেষ্টা করছেন। তবে এবার হয়তো ওনার এইসব জারিজুরিগুলো আর সেভাবে মানুষ বিশ্বাস করবে না, কারণ ওনাকে তো 2011-র আগে মানুষ দেখেছিল, বিশ্বাস করেছিল। তারপর গত 15 বছর যে অপকর্মগুলো উনি করে গেছেন, তারপর আর ওগুলো খুব একটা কাজে দেবে বলে মনে হয় না।
এদিকে দলনেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কাউন্সিলরদের উদ্দেশ্যে বার্তা দিলেন যে কোনো রকমভাবেই যেন আপনারা কোনো পদ ছেড়ে দেবেন না, তার কারণ কলকাতা পুরসভায় যে ধরপাকড় চলছে আর কি, তো সেখানে দেখা যাচ্ছে যে অনেকেই উদ্যত হয়েছিলেন যে তারা হয়তো, এমনকি ফিরহাদ হাকিম হয়তো পদত্যাগ করতে পারেন, এরকমও একটি রব উঠেছিল। তবে সেক্ষেত্রে সবাইকে বার্তা দিলেন মমতা, বললেন যে কেউ পদ ছাড়বেন না, আগামী ডিসেম্বর মাস পর্যন্ত তো মেয়াদ রয়েছে। তার এই যে এই বার্তা কাউন্সিলরদের প্রতি, এটা কি বিশেষভাবে তার কোথাও না কোথাও তিনি খড়কুটো আঁকড়ে ধরে থাকতে চাইছেন, এই বিষয়টিকে দর্শাচ্ছে? একদম তাই। মানে তৃণমূল সম্বন্ধে যারা রাজনৈতিক চর্চা করেন তারা প্রত্যেকে কিন্তু এই গত 15 বছর ধরে বলে এসছে, যেদিনকে তৃণমূল ক্ষমতাচ্যুত হবে এই দলটা আর থাকবে না। কারণ এটা বেসিক্যালি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল, পিসি ভাইপোর কোম্পানি, এবং সেখানে অলরেডি যে ভাইপো এত বড় নিজেকে তিসমার খান ভাবতো, তার অবস্থা দেখছেন। সেটা আমি পরে আসবো যদি প্রসঙ্গ আসে, ওকে নিয়ে বিশেষ আলোচনা করার আমার রুচিতে থাকে না। যাই হোক, তো ব্যাপার হচ্ছে যে আপনি দেখুন, সেদিনকে দেখলাম একটা বোধহয় এরা ধর্নায় বসেছিল, তাতে ওদের প্রায় 80 জন বিধায়ক, তার মধ্যে মাত্র 40 জন ছিল প্রচুর মানে যারা ধরুন সেলিব্রিটি জগৎ বা বিনোদন জগৎ, সেলিব্রিটি বলবো না, বিনোদন জগতের যাদেরকে নিয়ে এতদিন উনি সেই গ্ল্যামারটাকে ইউজ করে ক্ষমতায় এসছেন, 4 তারিখের পর প্রত্যেকে ওনার বিরুদ্ধে বলছে। ইভেন যারা হার্ডকোর তৃণমূলের কর্মী, আমি মানে ওদের যে স্পোক্স পার্সন যারা ছিল, যারা যুব, আমি কারোর নাম বলছি না, এরা প্রত্যেকে দেখছেন বিষোদ্গার করছে। সুতরাং উনি বুঝতে পারছেন যে উনিও হয়তো জানতেন, মমতা ব্যানার্জিও, যে আমি ক্ষমতায় না থাকলে এই দলকে আমার পক্ষে টিকিয়ে রাখা সম্ভব না। কারণ দলটা উনি টিকিয়েই রেখেছেন, তোলাবাজি, চুরি, জোচ্চুরি করে রোজগার করো আর তুমি আমার দলে আমাকে ভোটে জেতাও, এই তো ওনার পলিসি ছিল। তো এখন আর ওই সব রোজগারগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং উনি খুব নিশ্চিত যে ওনার দলটা আর বেশি দিন টিকবে না। ওইভাবে উনি ভাবছেন যে যদি কাউন্সিলরগুলোকে ধরে রাখা যায়, বা তাদেরকে যদি অন্তত ডিসেম্বর অবধি পৌরসভা বা এগুলোকে রাখা যায় ক্ষমতার মধ্যে, ওইটুকুই তো এখন ওনার হাতে আছে, আর তো কিছুই নেই। তো সেই জন্য হয়তো উনি ওইভাবে চেষ্টা করছেন যদি টিকিয়ে রাখা যায়। আপনি একটু আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখ করছিলেন, এবার একটু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে আসা যাক। 4 তারিখ বেলা 12টার পর কলকাতায় থেকে দেখাবেন যদি বাপের বেটা হন, এরকমটাই কিছু আর কি একটা বলেছিলেন। কার বিরুদ্ধে, মানে কার প্রতি? না, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি। এমনকি তিনি সরাসরি শুভেন্দু অধিকারীর প্রতিও নানা রকমের কটাক্ষবাণ ছুড়ে দিয়েছিলেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, কিন্তু এখন সব কিছুই উল্টে ব্যাকফায়ার করেছে বলা যায়। কিন্তু এই ব্যাপারটা, এই মন্তব্যটাকে নিয়ে কিন্তু রীতিমতো কড়া পদক্ষেপ নিতে চলেছে হাইকোর্ট, এবং তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে তিনি বিদেশ সফরে যেতে পারবেন না আদালতের অনুমতি ছাড়া, পূর্ণাঙ্গ তদন্তে সাহায্য করতে হবে পুলিশকে, কোনো রকমে ছাড় দেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে কি বলতে চান দাদা? এটা মানে দেখলাম আমি তৃণমূলের যারা, বিশেষ করে বোধহয় সম্ভবত কুণাল ঘোষ, খুব বড় বড় করে বলছে এই তো হাইকোর্টে রক্ষা কবচ পেয়ে গেল। এটা রক্ষা কবচ না। মানে ওই কালীঘাটের যে ছোকরা, ওর তো মান সম্মান বলে কিছু নেই। একসময় হেলিকপ্টারে উঠতো, এখন পাড়ার চায়ের দোকানে বসে চা খাচ্ছে, সেই ভিডিও আমরা দেখছি। ও অকাতটা ও বুঝতে পারছে ওর কী ছিল এতদিন, সেটা রান্ডিও অ্যাডভান্টেজ নিয়েছিল পিসির ক্ষমতার, হোয়াট এভার। তো এই যে যেটা কোর্ট বলেছে, সেটা বলেছে 16 তারিখ অবধি কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না। আদারওয়াইজ যে যে কন্ডিশনগুলো দিয়েছে, মানে কোর্টও জানে এবার এটা পালাবে। ও এর আগের বার ওর বউকে পাচার করেছিল দুবাইতে, নিজেও পালানোর ধান্দা করেছিল বেশ কয়েকবার। কোর্ট জানে যে এবারটা পালাবে, সেই জন্য ওটাকে আগে আটকেছে। এবং ওর ভবিতব্য কী বলছেন সেটা মোটামুটি আমার মনে হয় বাংলা সবাই জানে, শ্রীঘর একদম পাক্কা। ওর একেবারে নিচের লেভেলগুলো হচ্ছে, দেবরাজ অলরেডি এক চক্কর ঘুরে এসছে, ওকে জিজ্ঞাসাবাদ করেছে। জানি না আর কতদিন থাকবে, কারণ 117 রাজারহাট গোপালপুরের যে বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি, ও তো ভোটে জেতার পরেই একটা ডেডলাইন দিয়ে দিয়েছিল যে 1 বছরের মধ্যে ওকে শ্রীঘরে পাঠাবে। কিন্তু জানি না যেভাবে ও খেলাটা চালাচ্ছে, ওটা 1 বছরটা 1 মাস বা 6 মাসের ও হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে। তো এর পরের ধাপ হচ্ছে ওই দেবরাজ ক্যাটাগরির লোকগুলো, তারপর ফাইনালি সুতরাং এ শ্রীঘরে যাবেই, এটা হচ্ছে ভবিতব্য। এই শ্রীঘরে যাওয়াটা আটকানোর জন্য যাতে পালিয়ে না যেতে পারে, সেই জন্য হাইকোর্ট বলেছে যে তুই বেটা যাবি তো আগে কোর্টে জানিয়ে যাবি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এদিকে দেখা যাচ্ছে যে তার এই যে শান্তিনিকেতন সহ বিভিন্ন যে বাড়িগুলি, সেগুলি অবৈধভাবে জায়গা দখল করে নির্মাণ করা, এরকম বিষয়, এবং সরাসরি কেএমসির পক্ষ থেকে সেখানেও বুলডোজার চলবে, এরকম স্থিরই হয়ে গিয়েছে।
সেই পরিপ্রেক্ষিতে অভিষেক বলেছেন যে আগে মার্ক করে দিন আমার কোন বাড়িটা, মানে বাড়ির কোন অংশটা অবৈধ, ইত্যাদি ইত্যাদি। তবে বুলডোজার চলবে এটা তো নিশ্চিত। হঠাৎ করে অভিষেকের এই মার্ক প্রসঙ্গ কেন আসে? সেটাও সেই জানে, যে বলেছে যে আমায় মার্ক করে দিন। পুরসভা থেকে চিঠি গেছে, আমি যতদূর জানি সেখানে 7 দিন টাইম দিয়েছে। তো ওইগুলো মিডিয়ার সামনে ওইসব ফর্মাবাজি না করে ও তাহলে সেইটাই বিনীতভাবে লিখুক যে আমি বুঝতে পারছি না, আমি মাথা মোটা, সুতরাং আমাকে একটু কাইন্ডলি বলে দিন কোনটা কোনটা। মানে সাধারণ মানুষ বুঝতে পারছে যে কোনো বাড়ির মধ্যে এসকেলেটরের পারমিশন কোনোদিনও কোনো পুরসভা দেবে না, সেটা বেআইনি, সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে। ও বুঝতে পারছে না মানে ও মাথা মোটা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বেশি অবৈধ ব্যাপারটা কতটা ঠিক, কোনটা ঠিক, এই প্রশ্নটা যদিও করে ওই কিন্তু চাপে পড়বে। কারণ দীপক ঘোষের মানে বইটার যদি রেফারেন্স আমরা টানি, তাহলে ওর জন্ম নিয়েই তো ওর টোটালটাই ও অবৈধ হয়ে যেতে পারে হয়তো। সুতরাং বেশি এইসব নিয়ে ওর জানার ইচ্ছেটা যদি না থাকে সেটা ওর জন্য মঙ্গল। সে অবৈধ সম্পত্তি জানতে গিয়ে দেখা গেল নিজেই অবৈধ, ব্যাপারটা খুবই লজ্জাকর হয়ে যাবে। তবে এদিকে মানে এতদিন পর্যন্ত কোট আনকোট তৃণমূলের মুখপাত্র, বর্তমানে অবশ্য তিনি বিধায়কের পদ ধরে রাখতে পেরেছেন, মানে মুখ রক্ষা হয়েছে আর কি তৃণমূলের। তিনি বলছেন, অর্থাৎ কুণাল ঘোষ, তিনি বলছেন 31-এ তৃণমূল আবার ফিরবে বাংলায়, 29-এ দিদি প্রধানমন্ত্রী হবেন। তারপরে দেখুন হয়তো পরের ইয়েটা বলবে 36-এ উনি আমেরিকার প্রেসিডেন্ট হবেন। ওর কথাকে সত্যি গুরুত্ব দেন আপনারা? আমি অন্তত দিই না। বিশ্বাস করুন, একটা মানুষ সে ভ্যান বাজিয়ে বলল মমতা ব্যানার্জি চোর, সবচেয়ে বেশি সুবিধাবাদী। আমরা বিরোধীরা পর্যন্ত বলিনি যেটা কুণাল ঘোষ বলেছে। এই কুণাল ঘোষের বারবার একটা যদি আপনি ভালো করে স্টাডি করেন, অ্যাকচুয়ালি তো ব্ল্যাকমেল করে এই পজিশনগুলো পাচ্ছে। আপনার মনে আছে যখন ওকে জেলে ঢোকানো হয়েছিল, একবার ও একটা ভিডিও ছেড়েছিল যে আমার কাছে সমস্ত কিছু রেকর্ড করে একটা সিডিতে করা আছে, আমার যদি কিছু হয় ওটা প্রকাশ্যে আসবে থেকে সমস্ত এগুলো করছে। আরে এগুলোকে বলতে হবে, মুখপাত্র কি বলবে? আপনি 1 মাস আগের এদের বক্তব্যগুলো শুনুন না। আমরা ক্ষমতায় আসবো, এদের কোনো কথার কোনো যুক্তি আছে? ওই যে কালীঘাটের ছোকরা, 19-এ বলেছিল যদি ব্যারাকপুরে তৃণমূল 2 লক্ষ ভোটের কমে যেতে তাহলে আমি রাজনীতি ছাড়বো। ছেড়েছে? ছাড়েনি। অনুব্রত, আর ও গরু বেচে, বেটা হচ্ছে বেসিক্যালি গাধা। ও বলেছিল যে আমরা এত আসন না পেলে আমি অর্ধেক চুল দাড়ি কামিয়ে দেবো। কামিয়েছে? তো এদের কথাকে অত গুরুত্ব দেবেন না। একটু আছে, বিধায়ক হয়ে গেছে, কিছু বলতে হবে, ও বলে, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনি একটা জানবেন হতাশার বহিঃপ্রকাশ। মানে আপনি জীবনে কিছু পাচ্ছেন না, যখন কিছু পাবেন না তখন অ্যাবসার্ড চিন্তা করবেন, যেটা আপনি জানেন কোনোদিনও অ্যাচিভ করতে পারবেন না। হ্যাঁ, এক্স্যাক্টলি সেরকমও বলছে, ওটা গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই। আমরা এসছি, মিনিমাম আমি বলছি আপনাকে 20 থেকে 25 বছর বিজেপি সরকার থাকবে। আপনি যদি দেখেন এই সরকার শুরু করেছে, আপনি একটু আগে আমাদের সরকারের যে নীতি তাতে এই বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণগুলোকে ভাঙার কথা বলেছেন। আপনি হয়তো বললেন নামাজ রাস্তায় পড়া যাবে না। এগুলো ডেফিনেটলি সমাজের জন্য পজিটিভ, কিন্তু বিরোধীরা এটা নেগেটিভভাবে। কিন্তু সাথে সাথে কতগুলো পজিটিভ অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আমরা যখন ভোটের আগে বলেছিলাম যে আমাদের সংকল্পপত্রে যে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দেবো 3,000 টাকা, বিরোধীরা সমানে প্রচার করে গেছে এরা দিতে পারে না, মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। 1 জুন থেকে চালু হচ্ছে। আচ্ছা, আমার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সেটা 1,000 থেকে 2,000 হচ্ছে। তো যে রেটে মানে কাজ করতে শুরু করেছেন আমাদের এই সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমার স্থির বিশ্বাস এই সরকার অন্তত 20-25 বছর থাকবে। আশা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় অতদিন বেঁচে থাকুন এবং উনি দিনের পর দিন দেখুন এবং বুঝতে পারুন যে এই 15 বছরে উনি কত ক্ষতি করে দিয়েছেন। এই 15 বছরটা যদি উনি ক্ষতি না করতেন, 25 বছর বাদে আমরা পশ্চিমবঙ্গ যে জায়গায় যাব, আজকে হয়তো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে থাকতাম। দাদা, একটু আগে আপনি একটি কথা উল্লেখ করলেন, সেটি হচ্ছে বিনোদন মহল। বিনোদন মহলে এই মুহূর্তে যদি দাঁড়িয়ে সবথেকে চর্চিত নাম আমি দেখি তাহলে হচ্ছেন তিনি পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি একাধারে ঋত্বিক ঘটকের নাতি, সেই হিসাবে তার অত্যন্ত সুনাম ছিল, কিন্তু সেই সুনাম বর্তমানে একটা কটাক্ষের পর্যায়ে পৌঁছে গিয়েছে তার কিছু মন্তব্য এবং কিছু পদক্ষেপ ঘিরে। দেখা যাচ্ছে যে ভোটের সময় মানে প্রচারের সময়তেও তিনি রীতিমতো বুকে
তৃণমূলের ব্যাজ লাগিয়ে, গলাতে নীল সাদা উত্তরীয় ঝুলিয়ে তিনি বলছেন বিজেপি হটাও, বাংলা বাঁচাও ইত্যাদি। সরাসরি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করছেন, তিনি বাংলার দুর্গা বলে সম্বোধন করছেন, আরও কত কি। আবার দেখা গেল যে এই পালাবদলের পরে তিনি ভিকটিম কার্ড খেলছেন। তিনি বলছেন যে আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে বাঁচার জন্য আমি তৃণমূল করতে বাধ্য হয়েছিলাম। গিরগিটিও কি এদের থেকে হার মানবে? আমি না মনে করি, বরাবর মনে করে এসেছি, বাংলা ভাষাটা হচ্ছে সবচেয়ে শক্ত ভাষা। আমাদের বাংলা ভাষায় না ভীষণ শব্দচয়নকে মেনে চলতে হয়। একটু এদিক ওদিক হলেই লোকে বলবে অশ্লীল, অশালীন। কিন্তু ইংলিশে বা হিন্দিতে অনেক কিছু আপনি খুব স্মুথলি বলতে পারেন, ওটা অতটা অশোভনীয় নয়। তো আমি সেই অ্যাডভান্টেজটা নিয়ে বলবো, হি ইজ ওয়ার্স দ্যান এ বাস্টার্ড, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা বাংলায় বললে তো আপনারা চালাতেনই না, কেটে দিতেন, আর লাইভ প্রোগ্রাম যদি কোনো ফার্স্ট লাইন তো বিপ দিয়ে দিত। সুতরাং একদম হি ইজ নাথিং বাট অ্যান ওয়ার্স এলিমেন্ট দ্যান বাস্টার্ড। নিজের সন্তানকে, আমি সন্তানের বাবা, নিজের সন্তানকে শিখণ্ডী কারা করছে? ওর পাস্ট রেকর্ড কী আছে? আজ থেকে 10-12 বছর আগেও বলেছিল আমি ভোট দিই না। তখন ওটা ও মনে করেছিল আমি একটা বিশাল কৃতিত্বের ব্যাপার দেখাচ্ছি, যে আমি গণতন্ত্রকেই বিশ্বাস করি না। হঠাৎ এইবার সময় এত গণতন্ত্র নিয়ে চুলকানি বেড়ে গেল, তৃণমূলের ব্যাচ পড়ে করে নামলো। আপনার সন্তান হয়েছে 11-12 মাস হবে হয়তো, হার্ডলি। 21-এ কেন করেছিল? 21-এ কী হয়েছিল? এবার 21-এ যে পোস্টটা করেছিল, কি এটা বিশ্ব রগরানি দিবস হতে পারে, আমি জানি না। এটা অনেকে অনেক রকম বলছে। একটা যারা বলে যে প্রথমেই তারা দেখছি ওনার হয়ে দালালি করার জন্য একটা ইন্টারভিউ নিয়েছে, সেখানে ও আবার দিলীপদার একটা রেফারেন্স দিয়েছে। দিলীপদা নাকি তখন বলেছিলেন যে রোগড়ে দেব। দিলীপদার বলেছিলেন রোগড়ে দেব, তার কোনো আফটার এফেক্ট হয়নি। ও বলেছে 2021-এর 2রা মে 4টের সময় 12টা থেকে আমাদের ছেলে মেয়েদের ওপর অত্যাচার শুরু হয়েছে, ঘর বাড়ি ভাঙা হয়েছে, 4টের সময় দিয়েছে। এবং তারপরে কিন্তু আমাদের এই কাঁকুর কাছে, ফুলবাগানের কাছে অভিজিৎ খুন হয়েছে। ওটা দিলীপদার রেফারেন্স নিয়েও মাসতে চাইছে। যদিও বলতো যে না, অ্যাকচুয়ালি আমার এই যে বাচ্চা হবে তার একটা প্রস্তুতি চলছে, আমার বন্ধুর বউয়ের সাথে আমি এখন খুব রগড়ারগড়ি করছি, তার থেকে আমার এই রগড়ানোর ব্যাপারটা বেরিয়ে গেছে, তাহলে আমি মেনে নিতাম। বদ চরিত্রের লোক, আগে থেকে বন্ধুর বউয়ের সাথে রগড়ারগড়ি করছিল, তো সেই জন্য রগড়ানো বলেছে। কিন্তু ওই সব কথা বলে ওই কোনো মাপ নেই। আর এই প্রসঙ্গে আর একটা বলি, আপনি বোধহয় একটু আগে বলছিলেন না, কোথায় শুনলাম যে ওনার অনেক বন্ধু বান্ধব, 50 বছরের বন্ধু আমাদের বিধায়ক আছেন। কোনো বিধায়কের সাথে কোনো বন্ধুত্ব করে কিচ্ছু পার পাবে না। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি একটা বিজেপি কর্মী হয়ে বলছি, আর আমার মোটামুটি একটু ফেস ভ্যালু আছে, আমার একটা পরিচিতি আছে। আমরা রাস্তায় নামিনি। আজকে আমাদের সরকার এবং আমার দল বলছে কোনো রকম মারদাঙ্গা না করতে। যদি না বলতো, ওকে রাস্তায় চাপকানো উচিত, যে ওর জন্য আমার প্রচুর ছেলেমেয়ের সর্বনাশ হয়ে গেছে। সেটা তো আমরা করতে পারবো না। পরমব্রতর কোনো বই এলে আমরা রাস্তায় নামবো, তার বিরুদ্ধে আমরা যা করার করবো, প্রদর্শন বন্ধ করার। তারপর হয়তো পুলিশ আমাদের অ্যারেস্ট করবে, দেখে নেবো, কিন্তু একে তো ছাড়া হবে না। এইটুকু আমি আপনাকে বলে রাখছি। দাদা, একটু আগে আপনি অদিতি দেবরাজের কথা উল্লেখ করলেন। অদিতি মুন্সি বর্তমানে প্রাক্তন হয়ে গিয়েছেন, তিনি বিধায়িকা ছিলেন, তার স্বামী দেবরাজ। এবং সেখানে দেখা যাচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি তাদের হয়ে মামলা লড়বেন, এরকমই একটি ত্রাতা হয়ে এলেন সামনে। সেই পরিপ্রেক্ষিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন বা উল্লেখ করেছেন যে যদি ক্লায়েন্ট, আমি একজন লয়ার, আইনজীবী, যদি কোনো ক্লায়েন্ট আসে, আমি কি দেখতে যাব সেতে সে সিপিএম করে না, তৃণমূল করে না, বিজেপি করে? এটা কি ঠিক? তার এই মন্তব্য। একদম ঠিক বলেছেন। ওর মতো নীতিহীন একটা বেয়াদব লোক এটাই বলবে। এই লোকটা মিডিয়াকে নিয়ে গরুর মাংস খেয়েছিল, তখন ওর গাটস ছিল এগুলো করার। সেই লোক এটা বলবে না তো আর কী করবে? আর সিপিএমের এই উকিল যারা রয়েছে না, এদের চরিত্রটাই এরকম। এর আগে হরগোবিন্দ দাস, চন্দন দাসের যে খুন হয়েছিল, যারা খুন করেছিল তাদের হয়ে ওকালতি করেছিল ওদেরই দলের আর একজন উকিল, যাকে টিভির পর্দায় রেগুলার দেখা যেত। এইবারে ও করলো। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি খুব সামান্য মানুষ, বাট আই অ্যাম অলসো এ প্রফেশনাল। আমি কিন্তু বাই প্রফেশন কোম্পানি সেক্রেটারি। 2011 আমি একটা সদ্য চাকরি ছেড়েছি। রাদার চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলাম, কারণ সেই অর্গানাইজেশনের টোটাল ভ্রষ্টাচার চলছিল। আমি একা ওয়ান ম্যান আর্মির মতো লড়েছিলাম, যার জন্য আলটিমেটলি আমাকে চাকরি ছাড়তে বাধ্য হয়েছিল। 6 ফিগারের মাইনে ছিল আমার 2011-তে। ওভারনাইট ছাড়তে বাধ্য হয়েছি। এরকম পরিস্থিতি। আমার ছেলে মেয়ে তখনও দাঁড়ায়নি, আমার একটা সাংসারিক দায়িত্ব রয়েছে। মাস 6 স্প্যানের মধ্যে আমার কাছে দুটো অফার এসেছিল। ওই সময় এই যে সারদার টাইপের যে চিটফান্ডগুলো, রমরমা ব্ল্যাঙ্ক চেক আমায় দিয়েছিল।
দাদা আমার ওই এক্সপোজারটা ভালো আছে, ওরা জানতো, কনফিডেন্স ছিল, ওরা জানতো। আপনি পুরো কোম্পানি ফর্ম করে তার পলিসি কী হবে সেটাকে ঠিক করে সমস্ত কিছু করে দিন। আমার 5 কোটি টাকা আমি মার্কেট থেকে তুলব, আমি বলে দিচ্ছি 5 কোটি টাকা মার্কেট থেকে তুলব, আপনার যা ফিগার বসানোর বসিয়ে নিন। ওই দুটো কেসেই কিন্তু আমি বলেছিলাম এই পয়সায় আমি আমার ছেলেমেয়ের পেটে ভাত তুলতে পারবো না, এই নীতিবোধটা থাকতে হবে। ওর নেই, ও এখন ওইসব ভানতারা করছে। আর দেখলাম বিকাশ ভট্টাচার্য ডাক্তারদের সাথে মানে বোধহয় প্রফেশনকে তুলনা করছে। ডাক্তারের প্রফেশন আর উকিলের প্রফেশন বা আমাদের প্রফেশন হেল অ্যান্ড ডিফারেন্স। আমরা ওই কারণেই কিন্তু একমাত্র ডাক্তারকেই ভগবান বলি। আপনি মনে করুন খুব একটা গড়িত অপরাধ করেছেন, আপনি জানেন আপনার শিওর সাজা হবে, আপনার উকিল আপনাকে বাঁচিয়ে দিল, আপনি তার প্রতি যতই হোক আপনি ভগবান শব্দটা বেরোবে না। কিন্তু আমরা ডাক্তার ইন জেনারেল, মানে সন্দীপ ঘোষের মতো একটা জানোয়ার, তাকেও আমরা কিন্তু ওইটা ঘটনা হওয়ার আগে সম্মান করতাম ভগবানের মতো। তো ডাক্তার প্রফেশনটাই হয়েছে, তার সাথে নিজের কথা তুলে একটা বেয়াদব লোকও, ও বেয়াদব লোক একটা। তবে এবারে দেখা যাচ্ছে যে শতরূপ ঘোষ এবার এই যে বিভিন্ন জায়গায় যে উচ্ছেদ অভিযান চলছে আর কি, এবং বলা যেতে পারে যে শিয়ালদা হোক বা হাওড়া স্টেশন হোক, বেআইনিভাবে দীর্ঘদিন ধরে দখলদারি করে রাখা হয়েছিল একটি বৃহত্তর অংশ, যেখানে অফিস টাইমে যাত্রীরা যেতে আসতে অসুবিধার সম্মুখীন হতেন। রাস্তাঘাটের পাশে যে সমস্ত হকার যেগুলো আর কি বসে থাকতেন, তারা নিঃসন্দেহ অনেকেই বলছেন বিষয়টি যে রুজি রুটির ব্যাপার, কিন্তু সেক্ষেত্রে তো মানে এমন কোনো বিষয় নেই যে রুজি রুটি অন্য কোনো ক্ষেত্রে হয় না। রাস্তার অধিকাংশ জায়গা দখলদারি, সেই দখলমুক্ত অভিযান চলছে এখন। এরই বিপরীতে দেখা যাচ্ছে যে বাম নেতা তিনি নামলেন ময়দানে, তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপমা টেনে আনলেন। তিনি বললেন যে যদি গুজরাটের বডোদরা স্টেশনে মোদি চা বিক্রি করতে পারতেন, তাহলে এখানে হাওড়া বা শিয়ালদা স্টেশনে কেউ ঝালমুড়ি বা ফুচকা বিক্রি করলেই সেটা দোষ। শতরূপ আমার খুব স্নেহের পাত্র, কিন্তু আমি যদি খুব ভুল না করি কোথাও একটা শুনেছিলাম ও বোধ 3বার না 4বারে গ্র্যাজুয়েশন করেছে, সুতরাং আমি জানি না সত্যি কি মিথ্যে। যদি সেটা হয়ে থাকে সেই বুদ্ধির সাথে ওর এই স্টেটমেন্টটা বলছেন। হকার উচ্ছেদ এমনি মানুষের অসুবিধের ছাড়াও এরকম প্রচুর অভিযোগ আছে ওখানে প্রচুর দুষ্কর্ম হয়, ঠিক আছে। তো সরকার যে সিদ্ধান্তটা নিচ্ছে, আচ্ছা তার আগে বলি বাম জমানায় হকার উচ্ছেদ হয়েছে, এই বোধহয় বছরখানেক আগে গড়িয়াহাট হাতিবাগানে হকার উচ্ছেদ হচ্ছে তৃণমূল আমলে, ঠিক আছে। আজকে বিজেপি সরকার এসে যখন হকার উচ্ছেদ করছে, এরা পুরো অন্য স্ট্যান্ড নিচ্ছে, এটা হচ্ছে এদের দ্বিচারিতা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটা বলছিলাম যে অনেক জায়গাতেই কিন্তু এইখানে অনেক অপরাধমূলক কাজ হতে পারে, সরকারের কাছে সেরকম ডেফিনিট ইনফরমেশন ছিল। 2, ওইখানে যারা বসতো তাদের মধ্যে অনুপ্রবেশকারী হয়তো অনেকে আছে, সেইটাকে কন্ট্রোল করার জন্য সরকার হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে, আমি জানি না, আমি সরকারের পার্ট নই। হঠাৎ করে সরকার তো এরকম নিয়েছে, নিশ্চয়ই তার কাছে কিছু ডেফিনিট ইনফরমেশান আছে, কিছু মানে তার দৃষ্টিভঙ্গি আছে, তবেই নিয়েছে। নাম্বার 3, হকার, আমি তো গ্যারান্টি দিয়ে বলছি অ্যাটলিস্ট 90-95% ওই কোনো না কোনো তোলাবাজকে টাকা দিয়ে বসতো। তখন এদের নীতিবোধগুলো কোথায় ছিল? তখন আজকে এই শতরূপ এবং সিপিএমরা অনেক বড় বড় কথা বলে, 11 থেকে 21 তো ওরা বিরোধী দল ছিল, ওরা একটা কিছু করেছে? একটা কোনো মানুষের সাথে কোনো রকমভাবে কিছু করেছে? এই যত রকম স্ক্যাম হয়েছে, আমরা 19-এ যখন সিট পেলাম 18টা, তারপরে বেসিক্যালি আমরাই মানে নিজেদের বিরোধী দল হিসেবে পশ্চিমবঙ্গে কাজ করেছি। তারপর থেকেই একের পর এক সেই চাকরি থেকে শুরু করে যত দুর্নীতি নিয়ে সেগুলো মানুষের সামনে এসছে, আইন আদালত হয়েছে, তদন্ত হয়েছে। তার আগে তো এরা জাস্ট চুপ করে মুখে আঙুল দিয়ে বসে থাকতো। ওই মমতা ব্যানার্জি বলেছিল না, চোপ সরকার চলছে, এরা বাধ্য ছাত্রের মতো চোপ থাকতো। বিজেপি এসছে, আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, এটা থ্যাংক ইউ, এই প্রথম অপরচুনিটি পেলাম, পরবর্তী যে কোনো মিডিয়াতে গেলেই বলবো। বিরোধীদের একটা কথা বলে দিচ্ছি ভাই, আমার রাজ্য সভাপতি, আমাদের মুখ্যমন্ত্রী সহনশীলতা দেখাচ্ছেন, ওনারা বলছেন মারদাঙ্গা করব না, গুন্ডামি করব না, কিন্তু ওনাদের একটা বক্তব্য খুব পরিষ্কার, আইনের শাসন হবে, ওনারা শাসকের আইন চান না। সুতরাং সেইটার আনডিউ অ্যাডভান্টেজ নিয়ে সমাজে অশান্তি তৈরি করার চেষ্টা করবেন না। তখন কিন্তু আবার আমাদের যে আর একটা বড় নেতা বলে গেছে, উল্টা লাটকাকে সিধা করেঙ্গে, ওই পদ্ধতিও অ্যাপ্লাই করা হবে, তখন কিন্তু কাঁদবেন না। এখন অনেক ফরফর করছে, এটা না যেরকম বলেন নতুন সরকার মধুচন্দ্রিমা, আমরাও এদের মধুচন্দ্রিমা পিরিয়ড ছেড়েছি, অনেক বেশি ফরফর করছে, আমি দেখছি, আর আমি দেখছি মানে মুখ্যমন্ত্রী দেখছে না, আমি এটা বিশ্বাস করি না। সুতরাং বি কেয়ারফুল, বেশি উড়বেন না। উনি এটাও উল্লেখ করেছেন যে পুলিশের কতগুলো লাঠি আছে আমি দেখে নেব।
খায়নি তো, কোনোদিনও খায়নি। 34 বছর, তারপরে তো অ্যাকচুয়ালি আমাদের বলতো সেটিং, পুরো সেটিং তো তৃণমূলের সাথে, যার জন্য এদের কোনো রকম বিক্ষোভ মিছিলে আলতা মেখে বলতে হয় যে রক্ত পড়েছে। সব আমরা দেখেছি, সব জানি। সুতরাং যেদিন পড়বে সেদিন বুঝবে, মারের নাম বাবাজি, যেদিন পড়বে বুঝে যাবে। দাদা এবারে একটু দেশের একটা বিষয় নিয়ে আসি, প্রচণ্ড রকমের ভাইরাল একটা বিষয়, সেটি হচ্ছে ককরোচ জনতা পার্টি। একটু উদ্ভট নামটা শুনতে হলেও রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। তো সেখানেই দেখা যাচ্ছে যে হাস্যরসের মাধ্যমে বিভিন্ন জিনিসপত্র তুলে ধরা হচ্ছে, যিনি ব্যঙ্গচিত্রকার অভিজিৎ দীপকের এই সৃষ্টি। আর সেখানেই যোগদান করলেন যে মহুয়া মৈত্র আর কীর্তি আজাদ। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রথমত দেখুন, এই যে ককরোচ জনতা পার্টি, এটা হচ্ছে বিচারপতির একটা মন্তব্যের ভিত্তিতে। সুতরাং আমার মনে হয় না সেই জায়গায় আমার খুব একটা কিছু বলার আছে। তবে একটা জিনিস বলি, এই যে এরা করছে না, মানুষকে বিভ্রান্ত করতে, মানুষকে উত্তেজিত করতে সত্যের অপলাপ করছে। আপনি যদি ভালো করে দেখেন, বিচারপতির যে অবজারভেশনটা ছিল, বলেছে যাদের কোনো কাজকর্ম নেই, বাড়িতে বসে আছে, শুধু সোশ্যাল মিডিয়ায় এরা সমস্ত এইসব করছে, তাদের সম্বন্ধে বলেছে। সোশ্যাল মিডিয়ায় আমরা কাজকর্মের মধ্যে থেকেও সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, আমাদের জন্য অ্যাপ্লিকেবল নয়। এটা তো ঘটনা। একটা লোক যার কোনো দেশের কন্ট্রিবিউশন নেই, জিডিপিতে কন্ট্রিবিউশন নেই, সে বসে বসে জ্ঞান দেবে, দেবে, সেই হিসেবে হয়তো উনি বলেছেন। আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি, আমি জানি না আমার দলের কী নাম্বার ওয়ান। নাম্বার টু, কীর্তি আজাদ আর মহুয়া মৈত্র, এখন ওই যে একটু আগে আলোচনা হচ্ছিল না, তৃণমূল দলটা তো উঠে যাবে, তখন কি করবে ভাবছি। ওই ভিড়ের মধ্যে গিয়ে যদি আবার ওইখান থেকে কোনো দলে যাওয়া যায়, কংগ্রেসে যাওয়া যায়, সেই জন্য করছে। ওদের অস্তিত্বের এখন লড়াই, অনেকে অনেক কিছু করব। রাস্তায় বসে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলবে যে মমতা ব্যানার্জি এর পরের বার প্রধানমন্ত্রী হবে, আর ওরা ককরোচ জনতা। এবার আলটিমেটলি ককরোচ জনতা পার্টিতে গিয়ে সত্যি যেন ককরোচে ওরা কনভার্ট না হয়ে যায়, মানে একটু ওই পোড়া ন্যাকড়া দিলেই উড়ে যায়, পালিয়ে যায়, সেরকম না হয়, সেটা দেখতে হবে। দাদা এই বিষয়তেই শেষ প্রশ্ন থাকছে, এই ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেলটিকে কোনো কারণে ব্লক করে দেওয়া হয়েছে, এবং সেখানে এই যে এক্স হ্যান্ডেল বা কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্লক করার পিছনে কিন্তু সরাসরি সেই প্রতিষ্ঠানের হাত থাকে, এখানে অন্য কোনো মিডিয়ামের কোনো হাত থাকে না যতদূর পর্যন্ত জানি। তো এক্ষেত্রে আবার মহুয়া মৈত্র তিনি সামনে এসে বলছেন যে গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, এবং আমি একটু পড়েই শোনাই, ফ্যাসিবাদী আখ্যা দিয়েছেন, এবং সরকার দেশের তরুণদের অনলাইন কণ্ঠস্বরকে ভয় পায়, এমন এক দমবন্ধ করা পরিবেশে বিরোধী দলকে প্রত্যেক দিন লড়াই করতে হচ্ছে। কি বলবেন? অ্যাকচুয়ালি ও নিজের অভিজ্ঞতা থেকে ওই মহিলা বলেছেন, কারণ এখানে তো ওদের যখন সরকার ছিল এইভাবে ওরা কন্ট্রোল করতো, সেই জন্যই। একটা কথা আছে না, মানুষ নিজেকে দিয়ে বিচার করে, সেই হিসেবে হয়তো বলেছে। যদি দেখুন, ইংরেজিতে ওর ইউএসপি হচ্ছে ইংরেজি বলতে পারে। ইংরেজিতে আমার মেয়ে লন্ডনে থাকে, ওখানেই সেটেলডও। তো আমি ওখানে গেছি, ওখানকার ভিকিরিদেরও ইংরেজি বলে, মানে ইংরেজি বলা মানেই সে বুদ্ধিমান, এটা ভাবার আমার কাছে কোনো যুক্তি নেই। সুতরাং ওর বুদ্ধির অভাবে হয়তো এটাকে একটা মানে প্রাইভেট ইনস্টিটিউশন, তার কিছু রুলস রেগুলেশন আছে, সেটা হয়তো ভায়োলেট হয়েছে বলে ও ব্লক করেছে। সেটার সাথে সরকারকে করে, হয় এটা ওর বুদ্ধির অভাব, অথবা ওই আবার বলছি, এইসব ভুলভাল বলে আর একটা আছে না সর্বভারতীয় দল, পাপ্পু দল, ওর মতো বোকাকে যদি এই দুই বোকা মিলে একটা কিছু হয়ে যায়, কারণ এর মাথা ঘুরে গেছিলো, পাপ্পু গিয়ে আটকাছিল, তো ওই সব ইকুয়েশনের জন্য কিছু ফালতু কথা বলে নিজেকে মিডিয়ার সামনে রাখতে হবে। আর এই ভদ্রমহিলার রুচি, ওর যা অঙ্গভঙ্গি, আঙুলের ভঙ্গি ছিল, তারপর কিসে সবচেয়ে বেশি ও থাকে, চার্জড আপ থাকে, যেসব ভিডিও এসছে এই সম্বন্ধে, সব নোংরা মানুষের সম্বন্ধে কথা বলতে আমার ঘেন্না লাগে।